রাজনীতিতে একটা নতুন টপিক এসেছে এবং এটা নিয়ে মোটামুটি তোলপাড় শুরু হয়েছে এবং উত্তেজনা ক্রিয়েট হবে, কোনো সন্দেহ নেই। আবার বড় সড়ো ঝড় আসতে চলেছে। এবার যেটা ঘটেছে সেটা আরো মারাত্মক। বিমানবন্দর ঘিরে ফেলা হচ্ছে, রাস্তায় নামছে শয়ে শয়ে সেনা পুলিশ। সংঘর্ষ পৌঁছলো চরমে। বাংলাদেশকে শায়েস্তা করার জন্য নতুন এক পন্থা এবার ভারতের পক্ষ থেকে নেওয়া হলো। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তো ভালো হবেই না, উল্টে মোহাম্মদ ইউনূসকে শায়েস্তা করার পদক্ষেপ ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি শুরু করা হলো। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে এটা নিয়ে কিন্তু অলরেডি এক ধরনের ইঁদুর দৌড় শুরু হয়ে গেছে। তো জামাত এরকম একটা প্রিপারেশন নিয়ে মোটামুটি ক্ষমতায় চলে গেছে। আওয়ামী লীগকে হয়তো শেষ মুহূর্তে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে দেবে। কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে। শেখ হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো, এখনও সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা নেই, নগদে জালিয়াতি নিয়ে নিউজ করায় সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন নূর। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, উনি ভারতে অবস্থান করছেন এবং ভারতে অবস্থান করার জন্য ভারত ওনাকে রাষ্ট্রীয়ভাবে এখনো প্রটোকল দিচ্ছে, বা উনি কোথাও সফরে গেলে ভারত এখনো রাষ্ট্রীয় প্রটোকলে ওনাকে সেখানে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। সেনাপ্রধানের ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার হলো নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। ডিসেম্বরে না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না, বললেন মির্জা আব্বাস। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে রোডম্যাপ দাবি সালাউদ্দিনের। কোরবানিতে ভারত বয়কট বাংলাদেশের, গরু নিয়ে মাথায় হাত মোদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাতের অন্ধকারে হেলিকপ্টার ও ড্রোনের গর্জন, নারায়ণগঞ্জ শহরের উপরে নিশ্ছিদ্র মোতায়েন সেনাবাহিনী, ওয়ারেন্ট ছাড়াই রাত 2:40 বিশেষ কমান্ডো টিমের হানা। এই নাটকীয় পরিস্থিতিতে অবশেষে গ্রেফতার হলেন বহুল আলোচিত, বিতর্কিত এবং দীর্ঘদিনের রাজনৈতিক ছত্রছায়ায় টিকে থাকা ব্যক্তিত্ব শামীম ওসমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানকে অপারেশন আয়রন গ্রিপ নামে অভিহিত করা হয়েছে। অভিযানটি শুরু হয় রাত 1টার দিকে এবং শেষ হয় ভোর 4:15। যখন সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার রুম্মান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, দেশের সবচেয়ে ক্ষমতাধর অপ্রাতিষ্ঠানিক শক্তির একটিকে আমরা নিঃশব্দে রক্তপাতহীনভাবে নির্মূল করতে পেরেছি। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, অভিযানের প্রস্তুতি চলছিল গত 6 মাস ধরে। সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআই এবং মিলিটারি ইন্টেলিজেন্স যৌথভাবে এই অভিযানের রূপরেখা তৈরি করে। পরিকল্পনা ছিল সূক্ষ্ম, তথ্যভিত্তিক এবং সর্বোচ্চ গোপনীয়তায় ঘেরা। শামীম ওসমানের ব্যক্তিগত বাসভবন, যা স্থানীয়ভাবে মিনি ক্যান্টনমেন্ট নামে পরিচিত, সেনাবাহিনীর বিশেষ র্যাপিড অ্যাকশন ইউনিট, একাধিক টেকনিক্যাল স্কোয়াড, স্নাইপার ও নাইট ভিশন ক্যামেরাযুক্ত ড্রোনের সমন্বয়ে এই অপারেশন ছিল সামরিক দিক দিয়ে অত্যন্ত সুসংগঠিত। বাসভবনের নিচে পাওয়া গেছে গোপন সুড়ঙ্গ, যেখানে ছিল অবৈধ অস্ত্র ভান্ডার, বিদেশি মুদ্রা ও কয়েকটি স্পর্শকাতর ডকুমেন্ট, যা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানায়, ভোররাতে হঠাৎ চারপাশ ঘিরে ফেলে সামরিক চাপ। মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় পুরো এলাকা। কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি, তবে একাধিক বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় নারায়ণগঞ্জ শহরে। অভিযানের এক পর্যায়ে সেনাবাহিনীর কুকুর ব্যবহার করে তল্লাশি চালানো হয় শামীম ওসমানের গ্যারেজ ও বেসমেন্টে। অবশেষে তাকে একটি সেফ হাউস থেকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি বোরখা পরে আত্মগোপন করছিলেন বলে জানায় সেনা সূত্র। বিগত 2 দশকে নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং ঠিকাদারি নিয়ন্ত্রণের শামীম ওসমানের নাম এক প্রকার ব্র্যান্ড হয়ে উঠেছিল। তার বিরুদ্ধে রয়েছে প্রায় 47টি ফৌজদারি মামলা, যার মধ্যে 12টি হত্যা এবং 7টি জমি দখলের অভিযোগ। তবে সবকিছুর উপরে যে অভিযোগটি সবচেয়ে গুরুত্ব পেয়েছে তা হলো রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সংশ্লিষ্টতা এবং গোপনে সীমান্তবর্তী এলাকায় অস্ত্র সরবরাহের প্রমাণ। এই গ্রেফতারকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন দলের ভেতরে বাইরে ভীতিকর নীরবতা, কেউ সরাসরি মন্তব্য করতে রাজি নন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ নেতা বলেন, সেনাবাহিনীর এই পদক্ষেপ প্রমাণ করে দেশে নতুন এক শুদ্ধি অভিযান শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দল বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, এই গ্রেফতার দীর্ঘদিনের একটি কালো অধ্যায়ের অবসান। কিন্তু দেখা যাক সেনাবাহিনী কতদূর যেতে পারে। গ্রেফতারের পর শামীম ওসমানকে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়।
পরে তাকে রাষ্ট্রদ্রোহ এবং অর্থপাচার মামলায় র্যাব হেফাজতে হস্তান্তর করা হয়। 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে সামরিক আদালত। আদালত সূত্র জানিয়েছে, এই মামলায় তার যাবজ্জীবন এমনকি মৃত্যুদণ্ড হতে পারে, যদিও রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়। গডফাদার উপাধি অনেকের কাছেই পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু নারায়ণগঞ্জের শামীম ওসমান ছিলেন বাস্তবের এক জুজুবুড়ি। তার গ্রেফতার এক যুগান্তকারী মুহূর্ত, যা বাংলাদেশের ক্ষমতার কাঠামোকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই হস্তক্ষেপ যে কেবল একটি শহর নয়, বরং একটি যুগের অবসান ঘটালো, তা অনেকেই ইতোমধ্যেই বুঝতে পেরেছেন। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার আশঙ্কা, আগামী ডিসেম্বরে নির্বাচন না হলে আর কখনো এদেশে নির্বাচন হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বেলা 3টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। বিএনপির পল্টন থানার 13 নম্বর ওয়ার্ড শাখা জিয়াউর রহমানের স্মরণে এই দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। জাপানে বসে বলেছেন, একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই, ডক্টর ইউনুস সাহেব, আপনি স্মরণ করে দেখুন, ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়টি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আমরা বাইরে চলে আসার পরে সন্ধ্যা 6টা বা 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি বলেছে জুন মাসে নির্বাচন হতে পারে। প্রেস সেক্রেটারি আর আপনি তো এক কথা নয়। আগামী ডিসেম্বরের মধ্যে অতি অবশ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। জাতির প্রত্যাশার উপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি, এটা আমাদেরও দাবি। শুক্রবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাইকোর্টের মাজার গেটে দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করে শাহবাগ থানা বিএনপি আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক প্রতিচ্ছবি। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এদেশের স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করে গেছেন। তিনি বলেন, এদেশের গণতন্ত্র ও অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা এই রাষ্ট্রে একটি গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামোর ভিত্তি স্থাপন করব। এই দেশকে একটি সামাজিক সুবিচার ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করব। এর মধ্য দিয়ে দেশের মানুষের সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত করব। এমন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভারতীয় গরু ছাড়া কোরবানির ঈদ যেন সম্পূর্ণ বাংলাদেশের জন্য। তবে এখন দিন বদলেছে, গরু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ এবার বয়কট করেছে ভারতকে। ভারতীয় কোনো গরু আমদানি ছাড়াই এবার 1,25,00,000 গবাদি পশু কোরবানি হবে দেশে, এমনটি জানা যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে। অন্যদিকে বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারায় এখন মাথায় হাত ভারতীয়দের। দেশটির বিভিন্ন রাজ্যের প্রায় 30 লক্ষ গরু আটকে গেছে রপ্তানি করতে না পারায়, যাতে ভারতের ক্ষতির পরিমাণ 1000 কোটি রুপিরও বেশি। ফ্যাসিস্ট হাসিনা 24-এর 5ই আগস্ট
ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই দাদা বাবুদের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক ভালো যাচ্ছে না। ভারত মুখে মুখে বাংলাদেশ বয়কটের ডাক দিয়ে নিজেরাই এখন চরম বিপদে। ভারত বাংলাদেশে তাদের দেশের পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশও প্রতিটি ক্ষেত্রে ভারতের বিপক্ষে নিয়েছে ব্যবস্থা। এরই অংশ হিসেবে দেশের চরাঞ্চলগুলোতে আগাম প্রস্তুতি হিসেবে গড়ে তোলা হয় গরুর খামার। যেসব খামারের উৎপাদন এখন এতটাই বেশি যে কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে এবার বিদেশেও রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশের গরু। মালয়েশিয়া, ওমান এমনকি আফ্রিকার সাথেও ইতোমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের। সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাটের চরাঞ্চলগুলোতে গড়ে উঠেছে বেশ কিছু খামার। এর পাশাপাশি দেশের 30টি জেলায় খামার গড়ে ওঠায় ভারতীয় গরু আর আমদানি করতে হচ্ছে না বাংলাদেশকে। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে গরু নিয়ে বিপাকে পড়েছেন সে দেশের মানুষ। একটা সময় এসব গরু কোরবানির ঈদের আগে বাংলাদেশে রপ্তানি করত তারা। তবে এবার সেই সুযোগ না থাকায় রীতিমতো এখন কপালে চিন্তার ভাঁজ এসব খামারি থেকে শুরু করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে। যদিও আমরা যা জানছি, আমরা যা দেখছি, শুনছি, তার সবই এখানে উঠে এসেছে, নতুন তেমন কিছু নয়। তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে, রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে, সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। রিপোর্টের শিরোনাম হচ্ছে হোয়াটস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ। এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে। এর পেছনে একাধিক জটিল সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই। মঙ্গলবার কিভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয়, নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে। এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছে, মন্ত্রী পরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আপাতত সামাল দেওয়া গেছে। আর রাজনৈতিক পরিস্থিতি সে তো আমরা সবাই জানি। এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে, নিঃসন্দেহে ক্রান্তিকাল। এবং এইগুলো সব মেড বাই ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন, নিঃসন্দেহে। বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এটা তো নতুন কিছু নয়। বাংলাদেশের আগামীর যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরমভাবে প্রশ্নের মুখে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা। রয়টার্স বলছে জনমনে অস্থিরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরও গভীর হচ্ছে, আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। খুব স্বাভাবিক। নেতৃত্বে কে আসবে, কোন রাজনৈতিক দল আসবে, অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন কিনা সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে। একেবারে আনবায়াসড একটা রিপোর্ট করেছে রয়টার্স। এবং এই যে একটা চরম অস্থিরতার চারিদিকে, সেই উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে, সব কিছু দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, সেটি আবার এখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার এবং রোববার, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানীয় মানুষ, নিঃসন্দেহে আমরা এখনও পর্যন্ত সম্মান করতে চাই। কিন্তু তিনি এই যে ক্রমান্বয়ে এক এক কথা এক এক সময় এক এক ধরনের রং চং দিয়ে বলার চেষ্টা করেন, বিশেষ করে যুদ্ধাবস্থার কথা কতবার বললেন আপনারা বলুন তো?
খেয়াল করে দেখুন কত জায়গায় তিনি এই কথাটি বলেছেন। 29শে এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন, সেখানে তিনি বললেন দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ভারত পাকিস্তান যখন প্রাথমিক যুদ্ধে বেঁধে গেল, তখন তিনি আবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে বললেন এই যুদ্ধ শুরু হয়ে হয়ে যায় অবস্থা, সকালে ঘুম থেকে উঠি দেখি এই অবস্থা, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যেন তেন কোনো প্রস্তুতি নয়, যাতে আমরা যুদ্ধে জয়লাভ করি সেই ব্যবস্থা নিতে হবে। কেন এই ধরনের কথা বারবার বলছেন? আবার কি বললেন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু করলেন শনি রোববার, সেখানে তিনি বললেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর থেকে দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। তার মতন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা এ ধরনের খেলো মন্তব্য নিশ্চয়ই আশা করতে পারি না। বিষয়টা হচ্ছে যে তিনি মন্তব্য করতেই পারেন, কিন্তু একই কথা এক এক সময় এক এক ধরনের রংচং লাগিয়ে, কখনো ভারত পাকিস্তান, কখনো এমনি এমনি মানে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য যুদ্ধের কথা বলবে, অস্থিতিশীলতার কথা বলবে, আবার কখনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে এই অবস্থা তৈরি হয়েছে। খুবই অদ্ভুত। রয়টার্স বলছে সরকার এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি, তবে তারিখ অনির্দিষ্ট থাকার কারণে বিরোধী দলগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে। এবং বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে বিএনপি স্পষ্টত জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা সরকারের প্রতি সমর্থন রাখবে কিনা সেই বিষয়টি তারা বিবেচনা করবে, সেটিও এখানে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। এবং সেনাপ্রধান সম্পর্কে যেটি বলা হচ্ছে যে এই যে চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, তাতে আরও বেশি আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের প্রতি সেনাবাহিনীর চরম একটু অসন্তুষ্টির ইঙ্গিত হিসেবে দেখছেন। ইঙ্গিত নয়, আমরা তো ধারণাও নয়, এটা বোঝা যায় যে কতখানি দূরত্ব সৃষ্টি হয়েছে, কতটা অসন্তোষ সেনাবাহিনী। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোমবার যে সংবাদ সম্মেলনটি করলো করিডোর নিয়ে। আর করিডোর নিয়ে সংবাদ সম্মেলনের সময় যদিও বলেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, কতটুকু রয়েছে কি নেই সেটি আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বলা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি নির্বাচনের আয়োজনের আগে প্রশাসনিক এবং রাজনৈতিক সংস্কার অত্যাবশ্যক বলে দাবি করছে। কেন তারা রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার বলে লেনদি করতে চায় নির্বাচন, সেটিও আমাদের ধারণা আছে। এবং বিএনপির পক্ষ থেকে তো বলা হয়েছে যে একটি বিশেষ দলকে সুসংগঠিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য নির্বাচন এইভাবে প্রলম্বিত করা হবে অথবা অন্য কোনো উদ্দেশ্যের জন্য এটি করা হবে, যা কোনোভাবেই কারোর কাছে গ্রহণযোগ্য নয়। আইন শৃঙ্খলা সম্পর্কে যেটি বলা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে, এর অস্থিরতার পাশাপাশি প্রচণ্ডভাবে চাপের মুখে পড়েছে সরকার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীর বিভিন্ন শহরে সরকারি কর্মচারী, শিক্ষক এবং রাজনৈতিক কর্মীদের বিক্ষোভে সারা শহর জুড়ে যে যানজটের সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তাতে জনভোগান্তি চরমে উঠেছে। এবং সচিবালয়ের কথা যেটি বললাম সেটিও এখানে আরও একটু বিস্তারিত আনা হয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে যেটি বলা হচ্ছে, যা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে, এবং সেই জায়গা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি যে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ডক্টর ইউনূস প্রতিশোধের রাজনীতি করছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে ধ্বংস করবে, এই যে মন্তব্য করেছেন, এর সাথে আমরা হিউম্যান রাইটস ওয়াচের যে বিবৃতি গত 3 দিন আগে সেটি নিশ্চয়ই আমরা মনে করতে পারি। সেখানে স্পষ্টত বলা হয়েছে সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে। আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল সেই কাজগুলো তারা হাতে নিয়েছে, সেই উদ্যোগগুলো, এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে। এরপরে এসে যে সবচেয়ে সিগনিফিক্যান্ট মন্তব্য তা এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয় এবং নির্বাচন প্রক্রিয়া যদি সর্বজন গ্রাহ্য না হয়, তবে সামনে আরও বড় রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে স্পষ্টভাবে। আর কিছু তো বলতে হয় না, আমরা তো এই কথাগুলোই বলে আসছি এবং একেবারে
আনবায়াসড, আমি শুরুতে বলছিলাম যে পক্ষপাতহীন একটা রিপোর্ট এখানে চলে আসছে এবং পর্দার অন্তরালে কী চলছে সে বিষয়ের ধারণা আমরা বোধহয় এর মধ্য থেকে পেতে পারি। সেনাবাহিনীর কোন অবস্থানে রয়েছে সেটিও আমরা কম বেশি জানি। সরকার প্রধান হিসেবে 10 মাস পূর্ণ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই 10 মাসে সরকারের সাফল্যের নজির খোঁজা খুবই কষ্টকর। দেশের অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা স্থিতিশীলতায় পাওনার খাতা জ্যামিতিক হারে নিম্নগামী। তবে 3টি ক্ষেত্র আছে যেখানে সাফল্যের হার রকেট গতিতে বেড়েছে। আপনি বলতে পারেন এই 3টি ক্ষেত্রে সৌভাগ্যের বরপুত্রে পরিণত হয়েছে নোবেল বিজয়ী। ব্যক্তিগতভাবে আদালত থেকে পেয়েছেন দায়মুক্তি। গ্রামীণ নামের প্রতিষ্ঠান উঠছে আকাশে। শুধু গ্রামীণ নয়, ডক্টর ইউনূস নিজেও আকাশে উড়াল দিতে কম যান না। 10 মাস পূর্ণ না হতেই 10 বার বিদেশ সফর করে ফেলেছেন, আর পূর্ণ হলেই যাবেন আরেকটি সফরে। বেসরকারি পর্যায়ের সফরকেও দেখানো হয়েছে রাষ্ট্রীয় সফর হিসেবে, প্রচার করা হয়েছে সরকারের বিশাল সাফল্য হিসেবে। সব মিলিয়ে সরকার প্রধান হয়ে সৌভাগ্যের 16 আনাই পূরণ করেছেন মোহাম্মদ ইউনূস। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। দেশের গণমাধ্যমগুলো এখন বেশ ব্যস্ত বাজেটের ক্যারিকাচার নিয়ে। নানাভাবে কার্টুন আর গ্রাফিক্যাল ডিজাইনেও অর্থনীতিতে কোনো সুখবর নেই, বরং পরিষ্কার বার্তা হলো ভালো নেই দেশের অর্থনীতি। অর্থনীতির গতি এতটাই মন্থর যে বিনিয়োগ এখন 1 দশকের মধ্যে সবচেয়ে কম। আর দেশের টাকার স্বাস্থ্য, সেটির অবস্থা হলো 1986 সালের পর দেশে কখনোই মূল্যস্ফীতি এত বেশি ছিল না। অন্যদিকে রাজনীতির খবরও গত কয়েক মাস ধরে যেখানে আছে সেখানে ঘুরপাক খাচ্ছে। ছোট সংস্কার না বড় সংস্কার, ডিসেম্বর না জুনে নির্বাচন, এসব ইস্যুতে লাল কালিতে কিংবা বড় বড় হরফে গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। এরই মধ্যে একটি খবর হয়তো আপনাদের চোখ এড়িয়ে গেছে, সেটি হলো ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকম। 2রা জুন বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যু করা হয়েছে। গ্রামীণ টেলিকমের সমাধান সার্ভিসেস লিমিটেড বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি হিসেবে কাজ করার জন্য এই লাইসেন্স পেয়েছে। ডেইলি স্টার খবরে বলা হয়েছে সমাধান সার্ভিসের পরিচালনা পর্ষদে 9 জন সদস্য রয়েছেন, যাদের বেশিরভাগই গ্রামীণ টেলিকম মনোনীত। দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে গ্রামীণ ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর এমন সৌভাগ্য নতুন কোনো খবর নাই। গত 9 মে দৈনিক নিউ এজ তাদের এক প্রতিবেদনে এই গ্রাফটি তুলে ধরেছে, যেখানে দেখা যাচ্ছে গত 10 মাসে ইউনূসের গ্রামীণ কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তবে শুরুটা হয়েছিল ডক্টর ইউনূসের বিশেষ সুবিধা পাওয়া নিয়ে। 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ঠিক আগের দিন থেকে তার বিরুদ্ধে মামলার রায় বদলে যেতে থাকে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার 6 মাসের সাজা বাতিল করে 7ই আগস্ট রায় দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল। এই মামলায় 2024 সালের 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের তখনকার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল ঢাকার 3য় শ্রম আদালত। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিনই তার সাজা বাতিল হয় আপিল আদালতে। এরপর থেকে একের পর এক মামলা বাতিল হয়েছে, এমনকি হাইকোর্টের একই বেঞ্চ থেকে স্বপ্রণীত হয়ে রায় প্রত্যাহারের নজিরবিহীন ঘটনাও দেখা গেছে। সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার 3 দিনের মাথায় 11ই আগস্ট অর্থ আত্মসাতের এক মামলায় খালাস পান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এই আদেশ দেন। দর্শক, ডক্টর ইউনূসের মামলার প্রত্যাহারের সাথে চলতে থাকে তার মালিকানাধীন প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার প্রতিযোগিতা। মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর দেওয়ার রায় বহাল রেখে গত বছরের 4 আগস্ট রায় দেয় হাইকোর্ট। তবে ক্ষমতার পালা বদলের পর সেই রায় স্বপ্রণীতভাবে প্রত্যাহারের নজিরবিহীন ঘটনা ঘটেছে।
ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের 5টি ও মানহানির একটি মামলা হাইকোর্টে বাতিল হয় 24 অক্টোবর। ডক্টর ইউনূসের নামে শ্রম আদালতে 2019 সালে 5টি মামলা হয়েছিল। তখন তিনি ছিলেন গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান। তার বিরুদ্ধে অবৈধভাবে চাকরিচ্যুতির অভিযোগ এনেছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। এর আগে এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির অভিযোগে 2010 সালে মামলা হয়েছিল গ্রামীণ ব্যাংকের তখনকার এমডি ডক্টর ইউনূসের নামে। তবে এগুলোর কোনোটির এখন আর অস্তিত্বই নেই। দেখা যাচ্ছে ক্ষমতার পালা বদলের পর অনেকটা ডক্টর ইউনূস বিষয়ক মামলায় নতুন উপলব্ধি তৈরি হয়েছে আদালতের। সম্ভবত এ কারণেই রায় আসছে পরিবর্তন, বাতিল হয়েছে সাজা। সেদিক থেকে বলাই যায় রাষ্ট্র ক্ষমতার সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ের জন্য। তিনি নিজেও বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন কারাগারে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু এর বদলে বসে পড়েছেন রাষ্ট্র ক্ষমতার মসনদে। মামলা থেকে প্রধান উপদেষ্টার মুক্তির পাশাপাশি কাকতালীয়ভাবে গ্রামীণ নামযুক্ত প্রতিষ্ঠানেও এসেছে সুদিন। অন্তর্বর্তী সরকারের গত কয়েক মাসে নিবন্ধন, অনুমোদন, কর ছাড় সহ অনেক ধরনের সুবিধায় ভাসছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। আবেদন করার পরপরই বিদ্যুৎ গতিতে মাত্র 3 মাসের মধ্যে অনুমোদন পায় গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 2024 সালের ডিসেম্বরের মাঝামাঝিতে আবেদন করেছিল। 3 মাসের মধ্যে 2025 সালের 17 মার্চ গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলামকে অনুমতি সংক্রান্ত চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। তবে গত ডিসেম্বরে ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের আবেদন করেছিল চট্টগ্রামের একটি ব্যবসায়ী গ্রুপ। তাদের ভাগ্য এখনো অনিশ্চিত। দর্শক, ডক্টর ইউনূসের শাসনামলে জনশক্তি রপ্তানির লাইসেন্স পেয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ শিক্ষার এমডি কাজী নজরুল হক গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস ম্যানেজিং ডিরেক্টরের পদে আছেন। ডক্টর ইউনূস গ্রামীণ শিক্ষা নামের প্রতিষ্ঠানটি চালু করেন 1997 সালে। সে সময় তিনি ছিলেন চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে তিনি গ্রামীণ শিক্ষার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি মন্ত্রণালয় থেকে RL নম্বর পেয়েছে। এরপরই প্রতিষ্ঠানটিকে বাইরের সদস্যপদ দেওয়া হয়। অথচ বিদেশে লোক পাঠানোর এই প্রতিষ্ঠান এখনো একটি ওয়েবসাইট পর্যন্ত চালু করতে পারেনি। এই কোম্পানির 90% শেয়ার গ্রামীণ সেন্টার এবং 10% আছে গ্রামীণ শিক্ষার মালিকানায়। খবর হলো, জাপান ও মালয়েশিয়াতে লোক পাঠানোর জন্য বিশেষ সুবিধা পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রধান উপদেষ্টার জাপান সফর এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়ার সফরের পরই ভাগ্য খুলে যাচ্ছে এখনো একজনকে বিদেশ পাঠানোর অভিজ্ঞতা না থাকা প্রতিষ্ঠানটির। আরেকটি তথ্য হলো, গ্রামীণ ওভারসিজ নামে জনশক্তি রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান 2019 সালের ডিসেম্বর থেকে বায়রাতে নিবন্ধনকৃত। কাছাকাছি নামের প্রতিষ্ঠান থাকায় বায়রা থেকে গ্রামীণ এমপ্লয়মেন্টের ব্যাপারে আপত্তি দেওয়া হয়েছিল, কিন্তু সে আপত্তি ধোপে টেকেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আয়কর মুক্ত সুবিধা ফিরে পেয়েছে। প্রতিষ্ঠানটিকে 2029 সাল পর্যন্ত আয়কর মুক্ত সুবিধা দিয়ে গত 10 অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে প্রতি বছর গ্রামীণ ব্যাংকে শুধু আয়কর রিটার্ন দাখিল করতে হবে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে নিঃশর্তভাবে কর মওকুফ সুবিধা পেয়ে থাকলেও 2021 সালের 1 জানুয়ারি থেকে এই সুবিধা বন্ধ হয়ে যায়। পরে ওই সময় কর অব্যাহতি চেয়ে সরকারের কাছে আবেদন করে গ্রামীণ ব্যাংক, কিন্তু তাতে সাড়া দেয়নি সরকার। এবার নতুন করে 5 বছর 3 মাসের জন্য কর অব্যাহতির সুযোগ পেল গ্রামীণ ব্যাংক। গত 1 অক্টোবর থেকে এই সুবিধা কার্যকর হয়েছে। গ্রামীণ ব্যাংকে সরকারি কর্তৃত্ব কমিয়ে ফেলেছেন ডক্টর ইউনূস। নিজের হাতে গড়া উপদেষ্টা পরিষদকে দিয়ে জারি করেছেন অধ্যাদেশ। গত এপ্রিলে জারি করা অধ্যাদেশে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়। শেয়ার হোল্ডারদের মালিকানা 75% থেকে বাড়িয়ে করা হয় 90%। বোর্ডে নির্বাচিত 9 জন সদস্যের মধ্য থেকে 3 জন পরিচালক হিসেবে মনোনীত হবেন, যাদের মধ্য থেকে একজনকে করা হবে বোর্ড চেয়ার। এতে চেয়ার নিয়োগে সরকারের ভূমিকা বাতিল হয়ে গেছে। আগে গ্রামীণ ব্যাংকের নতুন আঞ্চলিক অফিস খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া ছিল
বাধ্যতামূলক, কিন্তু নতুন অধ্যাদেশে এই শর্তটি আর নেই। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর সবশেষ যে সুবিধাটির কথা বলবো সেটি একেবারেই লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছিল। গত 17 মার্চ সে মামলার কার্যক্রম বাতিল করে দেয় হাইকোর্ট। 2010 সালে বংশালের একটি দোকান থেকে 100 গ্রামের একটি দইয়ে ভেজাল পাওয়ার অভিযোগ আনে ঢাকা সিটি কর্পোরেশন। এই মামলায় 2011 সালের 27 জানুয়ারি জামিন পান ডক্টর ইউনূস। দর্শক, গত প্রায় 10 মাসে টানা বিদেশ সফর করার ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। ব্যক্তিগত পর্যায়ে সভা সেমিনারে যোগ দেওয়াকেও প্রচার করা হচ্ছে রাষ্ট্রীয় সফর হিসেবে। সরকারি আয়োজনে তুলে ধরা হচ্ছে বহু ধরনের সাফল্যগাথা। তবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে পুরনো সমঝোতাগুলোকে নতুন রূপে হাজির করে বাহবা নেওয়ার চেষ্টায় আছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় আসার প্রায় 1.5 মাসের পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। 23 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত ওই সফরের পর থেমে নেই তার বিদেশ যাত্রা। এ পর্যন্ত মোট 10টি সফর করেছেন, অর্থাৎ গড়ে প্রতি মাসে একবার করে পা রেখেছেন বিদেশের মাটিতে। এই সময়ের মধ্যে তিনি যুক্তরাষ্ট্র, আজারবাইজান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড, কাতার, ভ্যাটিকান সিটি ও জাপানে গেছেন। এর মধ্যে কেবল একটি মাত্র দ্বিপাক্ষিক সফর হয়েছে চীনে। অন্তত 4টি হয়েছে ব্যক্তিগত পর্যায়ে সভা সেমিনারে অংশগ্রহণের সফর। তবে সবগুলোকেই দাবি করা হয়েছে বিশাল রাষ্ট্রীয় অর্জন হিসেবে। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের সময় ছোট প্রতিনিধি দল নিয়ে আবেগে ভাসছিল সারা দেশ, তবে সেসব এখন অতীত। আবার ব্যক্তিগত পর্যায়ের সফরেও রাষ্ট্রীয় বিপুল খরচ নিয়ে উঠেছে প্রশ্ন। বিদেশ সফরকে সরকারের সাফল্য হিসেবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস প্রচার করেছে। গত 27 মে বাসসের এমন একটি প্রচারের শিরোনাম ছিল ডক্টর ইউনূসের 360 ডিগ্রি কূটনীতি বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব সংযোগ। 10 মে দৈনিক বণিক বার্তার একটি খবর হলো, এত সফরে উন্নয়ন সহযোগীদের কাছে টাকা চেয়েও পাচ্ছেন না ডক্টর ইউনূস। 10 মাস পূর্ণ হলে অধ্যাপক ইউনূস রওনা দিবেন লন্ডনে। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 আনতে যাবেন তিনি। ব্রিটিশ রাজা নোবেল বিজয়ীদের অ্যাওয়ার্ড দিয়ে থাকেন, তবে এত বিদেশ সফরের মধ্যে একটু হতাশা আছে। ফ্রান্স ও স্পেন সফরটা বাতিল হয়ে গেছে। তা না হলে বিদেশ সফরের জন্য রেকর্ড বুকে নাম লিখিয়ে হয়তো আরেকটি পুরস্কার পেয়ে যেতে পারতেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে 10 মাসের মেয়াদকালে আমরা দুটি প্রধান প্রবণতা দেখতে পাচ্ছি। একটি হলো তার এবং তার সংশ্লিষ্ট গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর জন্য মামলা নিষ্পত্তি ও বিভিন্ন দ্রুত অনুমোদন প্রাপ্তি। আরেকটি হলো তার ঘন ঘন উচ্চ পর্যায়ের বিদেশ সফর। এই বিষয়গুলো স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি নিয়ে একটি বড় বিতর্ক তৈরি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন যে প্রধান উপদেষ্টার সংশ্লিষ্টতা থাকায় সিদ্ধান্তগুলোর স্বচ্ছ প্রক্রিয়া হওয়া উচিত এবং কোনো স্বার্থের সংঘাত থাকা উচিত নয়। এটি একদিকে যেমন ডক্টর ইউনূসের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সৌভাগ্যের 16 আনা পূরণ করছে বলে মনে হচ্ছে, অন্যদিকে জনমনে তৈরি করছে নতুন প্রশ্ন। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।